বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমরা জৈব রসায়ন পড়াবো তোমাদেরকে আজকে। জৈব রসায়ন হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় পত্র দেখো, জৈব রসায়ন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পত্র। আমরা সমানতা করাচ্ছিলাম, সমানতার বাকি অংশটুকু করাবো। যে সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক মানে সমানতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। আমরা গতদিন গাঠনিক সমানতাটা দেখেছিলাম, আজকে আমরা দেখব স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। দেখুন, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। দেখো, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতাটা হচ্ছে যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত কোনো পরমাণুর আণবিক সংকেত এক, মানে কোনো অণুর আণবিক সংকেত এক আর গাঠনিক সংকেত এক, কিন্তু অনুষ্ঠিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে অবস্থিত পরমাণু সমূহের বা মূলকের ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে যে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয় সেটাকে আমরা স্টেরিও সমানতা বলি। খেয়াল করো যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু অনুষ্ঠিত পরমাণু সমূহের ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে বা দিক স্থিতির কারণে, ত্রিমাত্রিক দিক স্থিতির কারণে যে সমান হচ্ছে সেটাকে বলছি আমরা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। দেখো, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে তোমার জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা। জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা। আরেকটা হচ্ছে যে আলোক সমানতা। ঠিক আছে, জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা। জ্যামিতিক সমানতাকে আমরা সিস ট্রান্স সমানতা বলে। সিস শব্দের একই, সিস শব্দের অর্থ হচ্ছে একই আর ট্রান্স শব্দের অর্থ একই, মানে বিপরীত। সিস শব্দের অর্থ হচ্ছে একই আর ট্রান্স শব্দের অর্থ বিপরীত, সেটা আমি পরবর্তীতে আলোচনায় আনছি। দেখো, এখন আমরা জ্যামিতিক সমানতা আলোচনাটা করব। জ্যামিতিক সমানতা হচ্ছে যে সাধারণত কি দ্বিবন্ধনযুক্ত যৌগের যাদের মুক্ত আবর্তন সম্ভব না এবং দেখা যাচ্ছে যে চাক্রিক যৌগ কি হয়, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দ্বিবন্ধনযুক্ত যৌগ এবং চাক্রিক যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করায়। দেখা যাচ্ছে যে সকল কোনো বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে এবং চাক্রিক যৌগে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। যেমন দ্বিবন্ধনযুক্ত যৌগে দেখো একটা কি হয়, একটা পাই বন্ধন থাকে, একটা সিগমা বন্ধন থাকে। এখন সিগমা বন্ধনের পাশে একটা পাই বন্ধন থাকার কারণে এই দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না। এই জন্য কি হয়, এরা দুই ধরনের কনফিগারেশন দেখায়। দেখো, একটা উদাহরণ আমরা দিচ্ছি। দেখো, বিউটিন 2 একটা যৌগ। ঠিক আছে, বিউটিন, এটা এক নম্বর করবো, এটা 2 3 4, এটা হচ্ছে বিউটিন 2। তা বিউটিন 2 এর কনফিগারেশনটা এরকম হয়, এরকম হতে পারে। দেখো, এই দ্বিবন্ধন থাকার কারণে এই অনুষ্ঠিত পরমাণু সমেত এই যে এদের মুক্ত আবর্তন সম্ভব হয় না, কারণ এখানে একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন থাকে, মানে পাই বন্ধনটা পাশাপাশি অতিক্রমণ ঘটার কারণে এদের মুক্ত আবর্তন সম্ভব হয় না। এই জন্য এরা দুই ধরনের কনফিগারেশন দেখায়। এদের দেখা যাচ্ছে কি, যখন প্রতিস্থাপকগুলো একই দিকে থাকে, এই যে মিথাইল মূলকটা আছে, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যে কার্বন আছে, কার্বনের সাথে যে মিথাইল মূলকটা একই দিকে আসে, আবার হাইড্রোজেন পরমাণুগুলো একই দিকে আসে। একই গ্রুপ বা একই পরমাণু যখন একই দিকে থাকে দ্বিবন্ধনের কার্বনের সাথে, সেটাকে আমরা সিস অবস্থান বলা হয়। তাহলে এটাকে বলছি আমরা সিস। সিস শব্দের অর্থ হচ্ছে সিস বিউটিন 2। এটার আরেকটা কনফিগারেশন সম্ভব। দেখো, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের এখানে হাইড্রোজেন থাকতে পারে, এখানে আবার মিথাইল মূলক, এখানে মিথাইল মূলক, এখানে হাইড্রোজেন।
দেখো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে যে হাইড্রোজেন পরমাণু আছে এটা বিপরীত দিকে আছে এবং মিথাইলগুলো কি বিপরীত দিকে আছে, তাই একে ট্রান্স সমাণু বলা হয়। যখন একই দিকে থাকে সেটাকে বলছি আমরা সিস সমাণু, যখন বিপরীত দিকে থাকে সেটাকে বলছি আমরা ট্রান্স সমাণু। যেমন একে বলছি আমরা ট্রান্স বিউটিন 2। সেই একই কথা বলছিলাম যে সাধারণত কি দ্বিবন্ধনযুক্ত যৌগ এবং চাক্রিক যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। মানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যে মূলক বা পরমাণু যুক্ত থাকে সেই মূলকগুলো একই দিকে যদি থাকে, একই পরমাণুগুলো একই দিকে থাকে বা মূলকগুলো একই দিকে থাকে, তখন তাকে বলা হয় সিস সমাণু। মূল যৌগটার নাম কিন্তু বিউটিন 2। তখন এর যদি আমরা আকৃতি দেখি তাহলে দেখা যায় কি তারা এইভাবেই থাকে বা এইভাবে থাকতে পারে, দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে এই একই গ্রুপ একই দিকে থাকলে সেটাকে বলছে আমরা সিস সমাণু, যেমন সিস বিউটিন 2। আর যদি বিপরীত দিকে থাকে তাকে বলবো আমরা ট্রান্স বিউটিন 2। একইভাবে দেখো এটা একটা উদাহরণ একটা দেখ দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে। এবার দেখো চাক্রিক যৌগের ক্ষেত্রে দেখি আমরা, দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং মিথাইল মূলক আছে, এই কার্বনেও একটা মিথাইল মূলক আর একটা হাইড্রোজেন আছে। এই যৌগটার নাম কি? এটা হচ্ছে 1 2 3। চাক্রিক যৌগের ক্ষেত্রে আমরা সবসময় জানি কি চক্রের যে কার্বনটা আছে, কার্বনগুলো আছে, সেই কার্বনগুলোকে আমরা মূলত যৌগটার নামকরণ করি, সেই কার্বনগুলো দিয়ে যৌগটার নামকরণ করি। যেমন 1 2 3 মানে এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা চাক্রিক যৌগ। তাহলে এই যৌগটার নাম হচ্ছে প্রাথমিকভাবে আমরা 3 কার্বন বিশিষ্ট বললে আমরা কি সাইক্লো কি প্রোপেন। 3 কার্বন হলে হচ্ছে সাইক্লোপ্রোপেন। এখন দেখো 1 নম্বরে একটা মিথাইল মূলক আছে এবং 2 নম্বরে একটা মিথাইল মূলক আছে, তাহলে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এই যৌগটার নাম কি? 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। যৌগটার নাম হচ্ছে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এখন দেখো এই মিথাইল মূলকগুলো একই দিকে আসে এবং হাইড্রোজেন পরমাণু এই কার্বনগুলোর সাথে 1 এবং 2 নম্বর কার্বনে দুটো মিথাইল মূলক আছে, দুটো হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনকে আমরা এভাবে দেখাচ্ছি। এখন দেখো মিথাইল মূলকগুলো যখন একই দিকে আসে এবং হাইড্রোজেন কিন্তু একই দিকে আসে, এই জন্য এই যৌগটার নামকরণ করছি আমরা সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। সাইক্লো বলতে হচ্ছে চাক্রিক বোঝাচ্ছে, সাইক্লো প্রোপেন। সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। দেখো এই যৌগের আর একটা সমাণু সম্ভব, সেটাকে আমরা ট্রান্স সমাণু বলবো। দেখো এখানে আমরা দেখাচ্ছি, মিথাইল মূলক এপাশে আসে এবং হাইড্রোজেন এপাশে, হাইড্রোজেন দিয়ে আমরা মিথাইল মূলকটাকে এইভাবে দিই। তাহলে দেখো বিপরীতে আসে না মিথাইল মূলক এবং হাইড্রোজেনটা কি বিপরীত দিকে আসে, তাই আমরা কি বলবো একে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে বিপরীত দিকে থাকলে এই যৌগটাকে বলবো আমরা ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লো ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে দেখ জ্যামিতিক সমানতাকে আমরা বলছি যে চাক্রিক যৌগ এবং দ্বিবন্ধন যুক্ত মানে অ্যালকিন সমূহ এবং চাক্রিক যৌগ জ্যামিতিক সমতা প্রদর্শন করে। মানে এই অ্যালকিন সমূহ কি যাদের মুক্ত আবর্তন সম্ভব না তাদের ক্ষেত্রে দুটো কনফিগারেশন হয়, একটা সিস একটা ট্রান্স। চাক্রিক যৌগের ক্ষেত্রে কিন্তু দুটো কনফিগারেশন সম্ভব, একটা হচ্ছে সিস এবং একটা ট্রান্স। এই জন্য জ্যামিতিক সমতা থেকে সিস ট্রান্স সমানতাও বলি আমরা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা আলোক সমানতা নিয়ে আলোচনা করব। আলোক সমানতা, আলোক সমানতা দেখো আলোক সক্রিয় যৌগের
একই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন পাওয়া যায়। তাদের কি তাদের মানে কি তাদের মানে একই কনফিগারেশন সম্পর্কে দুটো সমাণু পাওয়া যায় এবং সমানুদয় কি পরস্পরের উপর অপ্রতিস্থাপনীয় প্রতিবিম্ব ন্যায় আচরণ করে। আলোক সক্রিয় যৌগের মানে সমবর্তী আলোকতলকে কি ডানে এবং বামে ঘোরায় বা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। খেয়াল করো যে কোনো আলোক সক্রিয় যৌগ মানে যে সকল আলোক সক্রিয় যৌগের কিছু শর্ত আছে সেটা দেখবো আগে। তার আগে বলছি যে কোন সংজ্ঞার ক্ষেত্রে দেখো একটু চিন্তা করো, কোনো আলোক সক্রিয় যৌগের একই আণবিক এবং গাঠনিক সংকেত আছে যারা কি পরস্পরের উপর অপরিস্থাপনীয় প্রতিবিম্ব মানে তারা যে প্রতিবিম্ব তৈরি করে তারা পরস্পরের উপরে স্থাপন করা যায় না, অপরিস্থাপনীয় প্রতিবিম্ব হয় এবং যারা সমবর্তিত আলোকতলকে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘোরায় তাদেরকে আমরা এইটাকে বলছি আমরা আলোক সমাণু, আর এই বিষয়টাকে বলছি আমরা আলোক সমানুতা। খেয়াল করো, আলোক সক্রিয় যৌগের একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন আছে। তারা কি পরস্পরের উপরে অপরিস্থাপনীয় প্রতিবিম্ব হয় এবং সমবর্তিত আলোকতলকে ডানে মানে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘোরায়। দেখো ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি জিনিস বলা হচ্ছে যে আলোক সক্রিয় যৌগ তোমার একবর্ণীয় আলোর ক্ষেত্রে মানে সমবর্তিত আলোর ক্ষেত্রে দুটো ভিন্ন আচরণ করে। যদি দেখা যাচ্ছে কি যেমন ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ, এটা দেখো এই আলোক সক্রিয় যৌগের এটাকে ল্যাকটিক অ্যাসিড বলা হয়। এটা আলোক সক্রিয় যৌগ, তার কেন পরে দেখাচ্ছি। বলা হচ্ছে যে আমরা পোলারিমিটার নামক যন্ত্রের মধ্যে পোলারিমিটার নামক যন্ত্রের সাহায্যে আমরা আলোক সমানুতা পরিমাপ করা হয়। ঠিক আছে, এই পোলারিমিটার যন্ত্রের মধ্যে কি আলোক সক্রিয় যৌগটাকে নিয়ে ওর এক প্রান্ত দিয়ে যদি আমরা সমবর্তিত আলোকে একবর্ণীয় আলোকে যদি আমরা প্রবেশ করাই তাহলে একটা অ্যানালাইজার থেকে বলে ওটা যন্ত্রটাকে অ্যানালাইজারটাকে যদি ডান দিকে ঘোরায় তখন যদি যৌগটা সক্রিয়তা প্রদর্শন করে সেটাকে বলছি আমরা ডি সমাণু বা ডেক্সট্রো রোটেটরি। ডি সমাণু বলা হয়। যদি ডান দিকে অ্যানালাইজারটাকে ডান দিকে ঘোরালে যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন করে তাকে ডি সমাণু মানে কি ডান ঘূর্ণি মানে কি ডেক্সট্রো রোটেটরি বা ডান ঘূর্ণি, ডেক্সট্রো রোটেটরি বা ডান ঘূর্ণি। আর পোলারিমিটারের অ্যানালাইজারটাকে যদি বাম দিকে ঘোরায় তখন যদি যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন করে তাকে বলবো আমরা লিভো রোটেটরি। লিভো রোটেটরি বা বাম ঘূর্ণি। ঠিক আছে, লিভো রোটেটরি বা বাম ঘূর্ণি। তাই একে বলা হয় এল সমাণু। এটার ক্ষেত্রে বলছি আমরা এল সমাণু, আর এটাকে বলছি আমরা ডি সমাণু। তাহলে আলোক সক্রিয় যৌগের দুটো সমাণু, একটা হচ্ছে ডি সমাণু আর একটা এল সমাণু, মানে দুটো কনফিগারেশন পাওয়া যায়। তার একটা হচ্ছে ডি আর একটা এল। এই জন্য আলোক সক্রিয় যৌগ আলোক সমাণু থেকে ডিএল সমাণু বলি আমরা। ঠিক আছে, তা এখন দেখবো আলোক সক্রিয় একটা যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করবে তার কিছু কারণ আছে বা তার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি মানে তাহলে ওই যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। যেমন কি এই ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয়তা প্রদর্শন করে, তার কেন করে বা সেটা আমরা শর্তগুলো দেখলে আমরা বুঝবো। দেখো ল্যাকটিক অ্যাসিডটিকে আমি এখানে লিখি COOH CH3H, মানে আলোক সমানুতার শর্তগুলো হচ্ছে ওই যৌগটা আলোক সক্রিয় দেখাবে। তার প্রথম শর্ত হচ্ছে যে মানে একটা কাইরাল ওই যৌগে একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। আলোক সক্রিয় যৌগ প্রদর্শন করবে তার প্রথম শর্ত হচ্ছে যে ওই যৌগটা মানে আলোক সক্রিয়তা প্রদর্শন করবে তার প্রথম শর্ত হচ্ছে ওই যৌগে একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। মানে যৌগটিতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে।
কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকবে। প্রথম শর্ত হচ্ছে যে যৌগটিতে একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। এখন দেখো একটা প্রশ্ন তোমাদের মনে রাখছে যে কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কি? খুবই ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কি? কোনো কার্বন পরমাণু 4টি যোজনী যদি 4টি ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা যুক্ত থাকে তাহলে সেই কার্বনকে আমরা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলবো। দেখো খেয়াল করো আরো একবার, কার্বনে তো 4টে হাত বা 4টে যোজনী, তো 4টে যোজনী বা 4টে হাতে যদি ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক বা পরমাণু যুক্ত থাকে তাকে আমরা কাইরাল কার্বন বলবো। দেখো এটা একটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত। দেখো এই কার্বনের সাথে একটা COOH মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, একটা অ্যালকোহলীয় মূলক, একটা মিথাইল মূলক আর একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। দেখো কার্বনের 4টি হাত বা 4টি যোজনী কিন্তু ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা যুক্ত আছে। তাহলে কি হচ্ছে, এই যৌগটা ডেফিনেটলি মানে আমরা প্রাথমিকভাবে বলতে পারছি যে সে আলোক সমতা প্রদর্শন করতে পারে, কারণ এখনো আরো শর্ত আছে, সেই শর্তগুলো মানার পরেই কিন্তু এই যৌগটাকে আমরা প্রপারলি বলতে পারি যে আলোক শক্তিটা প্রদর্শন করে। দেখো প্রথম শর্তটা কিন্তু সে মেনেছে, যৌগটিতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। আর কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন কি? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হচ্ছে কোনো কার্বনের 4টি যোজনী যদি ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলবো। এবার দেখো 2 নম্বর শর্তটা হচ্ছে যে আলোক সংযোজকের আমরা দুটো সমাণু পাবো বলছিলাম, একটা ডি সমান একটা সমাণু। সমানুযায়ী পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। দেখো সমানুদয়, আলোক সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। মানে আমরা এই যৌগটাকে যদি আমরা কোনো দর্পণে রাখি, মনে করো দর্পণ, তাহলে কি হবে, চিহ্নটা উল্টে যাবে না সবকিছু। যেমন যদি আমরা বাম হাত কখনো আয়নায় রাখি বা দর্পণে রাখি তাহলে কি ডান হাত মনে হয় না? আর ডান হাতকে আয়নায় রাখলে কি বাম হাত মনে হয়? তোমরা নিজেরা দেখেছো অনেকবার, প্রতিদিনই দেখো যে দেখো তাহলে এই জায়গায় কি হচ্ছে, COOH বন্ড OH বন্ড H3C বন্ড H। দর্পণে রাখলে জিনিসটা উল্টে যাচ্ছে দেখো, তাই না? তাহলে একে দর্পণে রাখলে আমরা এটা পাচ্ছি, আমাদের এটাকে দর্পণে রাখলে কিন্তু এটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আলোক সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, এটাকে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড বলা হয়। আর এটাকে বলছি আমরা এল ল্যাকটিক অ্যাসিড। দেখো এই ডি ল্যাকটিক অ্যাসিডকে যদি দর্পণে রাখি তাহলে এল ল্যাকটিক অ্যাসিড পাবো, আবার এল ল্যাকটিক অ্যাসিডকে যদি দর্পণে রাখি তাহলে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড পাবো। তাহলে আলোক সমানুদয় কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, দ্বিতীয় শর্তটাও কিন্তু মানছে। এবার দেখো আলোক সমানুদয় পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে বা পরস্পরের উপর অসমাবর্তিত হবে। খেয়াল করে দেখো আলোক সমানুদয় পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে। পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে বা পরস্পরের উপর অসমাপতিত হবে বা সহজ ভাষায় যদি লিখি আমরা পরস্পরের উপর অসমাপতিত হবে। খেয়াল করো তিনটা শর্ত বলা হচ্ছে যে আলোক সমানুদয় পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে। মানে কি, এখন দেখো আমরা বাম হাতকে যদি ডান হাতে রাখি, বাম হাতের উপর যদি ডান হাত রাখি তাহলে দেখো মিলছে না, কিন্তু এইভাবে রাখলে কিন্তু মিলছে না।
কারণ এটার উপরে যখন এটাকে যদি ডি ল্যাকটিক অ্যাসিডকে ধরে আমরা এর উপরে নিয়ে আসি, দেখো এই মূলকগুলো কিন্তু ওই পাশে চলে যাচ্ছে। আবার এর ল্যাকটিক অ্যাসিডকে যদি এর উপরে নিয়ে আসলে দেখো মূলকগুলো বা পরমাণুগুলো আলাদা চলে আসছে, তাই না? তার মানে বলছে যে আলোক সমন্বয় পরস্পরের উপর অপরিস্থাপিত হবে, মানে পরস্পরের উপর স্থাপন করা যাবে না, মানে মিলবে না আর কি, পরস্পরের উপর অসমাপতিত হবে। যেমন বাম হাতের উপর যদি আমরা ডান হাত রাখি, দেখো মিলবে না, কিন্তু বুড়ো আঙুলগুলো বিপরীত দিকে চলে আসে, সব আঙুলগুলো কিন্তু বিপরীত দিকে চলে আসে। ঠিক একইভাবে ডি ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা এল ল্যাকটিক অ্যাসিড উপরে রাখি এবং এল ল্যাকটিক অ্যাসিডকে ডি ল্যাকটিক অ্যাসিড উপরে রাখি, তাহলে এটা পরস্পরের উপরে সমাপতিত হচ্ছে না, মানে মিলে যাচ্ছে না। তার ওই তিনটা শর্তই কিন্তু মানছে এই যৌগটা ডি ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ। দেখো ডি ল্যাকটিক অ্যাসিডকে আমরা প্লাস দ্বারা দেখানো হয় আর একে মাইনাস দ্বারা দেখানো হয়, -0.24 ডিগ্রি ঘোরাতে হয়। দেখো তাহলে এখানে যৌগটিতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে, আলোক সমুদায় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে এবং আলোক সমুদায় পরস্পরের উপর অপস্থাপন হবে বা পরস্পরের উপর অসমাপতিত হবে। তাহলে তিনটা শর্তই মানছে ডি ল্যাকটিক অ্যাসিড একটা আলোক সক্রিয় যৌগ। দেখো তাহলে আলোক সক্রিয় যৌগ ক্লিয়ার, আলোক সমন্বয়তা কাকে বলে ক্লিয়ার, এবং এই আলোক সক্রিয় যৌগ বা আলোক সমন্বয়তা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এর পরেই আলোক সক্রিয় যৌগের কিছু মানে প্রশ্ন আছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখব। দেখো এনানসিওমার বা এনানসিওম ফর্ম বলতে কি বুঝো? এনানসিওমার এনানসিওমার বলতে কি বুঝো? এনানসিওমারটা হচ্ছে যে দেখো কোন আলোক সক্রিয় যৌগের সমানুদয়কেই পরস্পরের এনানসিওমার বলা হয়। কোন আলোক সক্রিয় যৌগের সমানুদয়কে পরস্পরের এনানসিওমার বলে। কোন আলোক সক্রিয় যৌগের সমানুদয়কেই পরস্পরের এনানসিওমার বলা হয়। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার, আবার এল ল্যাকটিক হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার। বলা হচ্ছে যে কোনো আলোক সক্রিয় যৌগের সমানুদয়কেই পরস্পরের এনানসিওমার বলা হয়। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার, আবার এল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার। এবার দেখো রেসিমিক মিশ্রণ বলতে কি বুঝো? রেসিমিক মিশ্রণ বলতে কি বুঝছো? রেসিমিক মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আমাদের এখানে আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেসিমিক মিশ্রণ এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। এনানসিওমার বলতে কি, একটা পাত্রে যদি আমরা ডি ল্যাকটিক অ্যাসিড যত মোল নেব, এল ল্যাকটিক অ্যাসিড তত মোল নেব। এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের সমমূলার মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলছি, বা এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হচ্ছে। কোনো আলোক সক্রিয় যৌগের ডি এবং এল সমান হচ্ছে, তা ডি সমান যতটা নেব এল সমান ততটা নিয়ে যদি মিশ্রণ করি সেটাকে আমরা রেসিমিক মিশ্রণ বলছি। ডি ল্যাকটিক অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডের সমমূলার মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলবো। দেখো আলোক সক্রিয় যৌগের এবং জ্যামিতিক সমানতা যেগুলো পড়ালাম আজকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন বা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসে। যেমন কাইরাল কার্বন কাকে বলে, আলোক সমানতা কাকে বলে, আলোক সমানতার শর্ত বলো, বা আলোক সমানতা বলতে কি বুঝো, এনানসিওমার কাকে বলে, রেসিমিক মিশ্রণ বলতে কি বুঝো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে আর কি। দেখো এই পর্যন্তই থাকবে আজকে, আর যেগুলো যতটুকু পড়াচ্ছি ততটুকুই চর্চা করার চেষ্টা করো এই লকডাউনের মধ্যে থেকে। দেখবে যে আস্তে আস্তে সব কিছুই শেষ হবে এবং সমস্যা নাই। যে তোমাদের এর মধ্যে যদি কোনো সমস্যা তোমরা পেয়ে থাকো যে এগুলো বুঝতে পারছি না, আমাকে নক করবে, আমি
বা ফোন করবে সরাসরি, সমস্যা নেই, আমি সেগুলো বোঝানোর চেষ্টা করবো। তোমাদের সাথে আছি, থাকবো আর কি। তো অনেকেই দেখছো না, ক্লাস দেখার চেষ্টা করে একবারে বসে না থেকে, যখন ক্লাস খুলবে মানে কলেজ শুরু হয়ে যাবে তখন কিন্তু একের পর এক পরীক্ষা শুরু হয়ে যাবে, কোনো কিছুই কিন্তু থেমে থাকবে না। ঠিক আছে, এই জন্যে পড়াশোনার চেষ্টা করো সবাই। সবাই ভালো থাকো, আবার দেখা হবে রবিবার তোমাদের সাথে। তাহলে এই পর্যন্ত এখানে শেষ করছি। খোদা হাফেজ।